শুরু করছি। ঠিক আছে, সবাইকে স্বাগত আমাদের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত। আমাদের আজকের পার্ট প্রতিবেদন ও রচনা। আমরা প্রতিবেদন অলরেডি পড়িয়ে ফেলেছি। শিখন ফল, আমরা প্রতিবেদন ও রচনা কিভাবে লিখতে হয় তা জানতে পারবো আজকে। যে কোনো বিষয়ে প্রতিবেদন ও রচনা লিখতে পারবো, বুলেট পয়েন্টের সাহায্যে সহজে প্রতিবেদন লিখতে পারবো। আচ্ছা, রচনাটা আমি আলোচনা। তোমার বিদ্যালয়ে বৈশাখ উৎসব উদযাপন উপলক্ষে 120 একটি প্রতিবেদন রচনা করো, লিখো। এটা আমরা পড়েছি। বৈশাখ উৎসব কখন উদযাপিত এবং এই দিনে বিশেষ আকর্ষণ। বাঙালির সংস্কৃতির ধারক হিসেবে বৈশাখী 3টি উদাহরণ দাও। অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে নববর্ষের 3টি গুরুত্ব। ভাষা ও জাতিগত অনুপ্রেরণার উৎস হিসেবে নববর্ষের 3টি প্রেক্ষাপট আলোচনা করো। শ্রেণীর কাজ, রচনা লেখো। শিক্ষা সফর, আমাদের আজকের আলোচনা হচ্ছে শিক্ষা সফর। দেখো, রচনায় নিজের বিষয়গুলো উল্লেখ করবে। এটা তোমাদের সৃজনশীল, তোমাদের জন্য এটা হচ্ছে সৃজনশীল রচনা। তোমাদের সিলেবাসে আছে, তারপরে সৃজনশীল হিসেবে আমরা সৃজনশীল এবং রচনা যেটাই বলো একই কথা। আমরা আজকে এইটা টপিক অনুযায়ী আমরা পড়বো। প্রথমত হচ্ছে শিক্ষা সফরের পরিচয়। শিক্ষা সফর বলতে তুমি কি বুঝো? দেখি আমাকে কেউ বলতে পারবে শিক্ষা সফরটা কি? তাহসিন, তুমি বলো তো শুরু করে। তাহসিন আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তাহসিন বলো তো শিক্ষা সফর বলতে তুমি কি বুঝো? শিক্ষা সফর বলতে আমি বুঝি কোথাও শিক্ষণীয় কিছু, মানে শিক্ষার জন্য কোন একটা প্লেসে যাওয়া যেখানে মধ্যে লাইক হিস্টোরিক্যাল কোন একটা কিছু হয়েছে। স্টাডি ট্যুর। হ্যাঁ, স্টাডি ট্যুর আর শিক্ষা সফর কথা একই। স্টাডি ট্যুরের বাংলা শব্দ হচ্ছে শিক্ষা সফর। তা এলমান বলো তো, এলমান একটু বলো তো ডিটেইলস। তাহসিন কিন্তু একটু বলেছে, হিন্টস দিয়েছে। তুমি একটু গুছিয়ে বলো। এলমান আছো? এলমান ক্লাসে আছো? আর জয়েন করেনি। ফাহামি, ফাহামি শুনতে পাচ্ছো? জি স্যার। ফাহামি একটু বলো তো, ক্যামেরা অন করো না বাবা তোমরা। ফাহামি একটু বলো স্টাডি ট্যুর বলতে বা শিক্ষা সফর বলতে আসলে কি বুঝো? শিক্ষা সফর হচ্ছে, ধরেন আমাদের একটা টপিক চলছে হচ্ছে নৌবাহিনী নিয়ে। আমরা ওই শিক্ষা সফরটা প্র্যাকটিক্যাল নলেজের জন্য আমরা যদি বাংলাদেশ নেভাল একাডেমিতে ভিজিট করতে যাই, তখন ওটা আমাদের শিক্ষা সফর হবে, যে আমরা ওখানে কি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে যাব। হ্যাঁ, দেখো তোমরা নেভিদের, হ্যাঁ আমি একটু ডিটেইলস, ধরো তুমি নেভিদের আলোচনা পড়ছো, বাংলাদেশ নৌবাহিনী, বা তুমি নৌকা ভ্রমণ নিয়ে পড়ছো, তুমি রচনা পড়ছো নৌকা ভ্রমণ। এখন তুমি নৌকাই ভ্রমণ করলে না, তাহলে কেমন হলো? বুঝতে পেরেছো কিনা? তো তুমি নৌকা ভ্রমণ করলে বা স্টাডি, অথবা তুমি নেভিদেরকে নিয়ে পড়লে, অথবা তুমি প্রজাপতি লার্ভার একটা জন্ম থেকে একটা প্রজাপতির জন্ম সম্পর্কে পড়লে, প্রজাপতি কিভাবে লার্ভা থেকে একটা পূর্ণাঙ্গ প্রজাপতি এটা সম্পর্কে পড়লে, কিন্তু এটা তুমি তাত্ত্বিক জ্ঞান পেয়েছো, থিওরিক্যাল। প্র্যাকটিক্যাল নলেজ তোমার নেই। এখন প্র্যাকটিক্যাল নলেজ পাওয়ার জন্য যে ভ্রমণটা করবে, যে ট্রাভেলটা করবে, সেটা তোমার কি হতে হবে? এডুকেটিভ হতে হবে। তুমি প্রয়োজনে কিছু খাতা কলম রাখবে সাথে নোট করার জন্য, যে তুমি যখন নৌকা ভ্রমণে যাবে, যে নৌকায় যখন মনে করো আমি যেটা বলেছি নেভাল সম্পর্কে, তুমি যখন নেভিদের সম্পর্কে জীবনযাপন সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে তুমি ওখানে চলে যাবে, নেভালে চলে যাবে, ওদের জীবনযাপন, ওদের চলাফেরা, ওদের কাজকর্ম। তবে এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, একটু সিকিউর ইয়া। তো এখানে তোমাদের পাস লাগে প্রবেশ করতে। ওইটা বাদ দিলাম, আমরা আমাদের মূল টপিক এসে, ধরো তুমি কোথাও ট্রাভেলে যাচ্ছ। কোথায়? আমি বাটারফ্লাই পার্কে গেলাম, ঠিক আছে। আমি সায়েন্সে পড়েছি, সায়েন্সের সাবজেক্টে একটা বিষয় ছিল যে প্রজাপতি লার্ভা থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রজাপতি হয়, লার্ভা থেকে ক্যাটারপিলার, ক্যাটারপিলার থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি কিভাবে এটা রূপান্তর হয়, এটা আমরা থিওরিক্যালে পড়েছি। এটা সার্কেল দিয়ে আমরা চক্র পড়েছিলাম, একটা সার্কেল পড়েছিলাম, প্রজাপতির জীবন চক্র পড়েছিলাম, লাইফ সার্কেল পড়েছিলাম প্রজাপতি বাটারফ্লাই এর। এখন তুমি বাটারফ্লাই পার্কে যখন যাবে, তখন ওই লাইফ সার্কেলটা সরাসরি প্র্যাকটিক্যালি দেখতে পাবে, ধাপে ধাপে তোমাকে ওই সার্কেল অনুযায়ী। আমি নিজে গিয়েছিলাম, যে আমি যে দিক দিয়ে যাচ্ছি, এখানে প্রথমে লার্ভার ডিম দেখা যাচ্ছে, একটা ডিম দেখা যাচ্ছে, ওইটা পরে লার্ভায় পরিণত হলো, লার্ভা মানে লার্ভা থেকে ক্যাটারপিলার, ক্যাটারপিলার থেকে আবার পূর্ণাঙ্গ একটা ডিম্বাকৃতির একটা রূপ ধারণ করে, সেখান থেকে একটা আস্তে আস্তে
তার লোম জন্মায়, লোম থেকে আবার আরেকটা ক্যাটারপিলারে রূপান্তরিত হয়। ঠিক আছে? বিচ্ছু টাইপের, আমরা যেগুলো বিচ্ছু বলি, বিচ্ছুতে রূপান্তরিত হয়। বিচ্ছু থেকে এটা আবার সে ওখানে পাতাগুলো খেতে থাকে। তাদের খাবার, দেখো তাদের মূল খাবার হচ্ছে ক্যাটারপিলারের মূল খাবার হচ্ছে কিন্তু পাতা। তো ওরা পাতা খেয়ে খেয়ে কি করে, নিজের শরীরের রং বদলায়, ওদের পরিবেশ অনুযায়ী ওদের রংটা হয়। সে যে পরিবেশে থাকে, ওই যে পাতা খাচ্ছে এবং ওখানকার আশেপাশে যে পরিবেশ থাকে, যেরকম রং থাকে, ওই রংটাই সে কি করে তার দেহের মধ্যে ধারণ করে, এবং তার যে ডানাগুলো বের হয়, সে ওই যে স্থানে আছে ওই স্থানের কালারের সাথে ম্যাচ হয়ে যাবে এরকম ডানা। অর্থাৎ সে বসলেও কেউ দেখতে পাবে না এটা একটা প্রজাপতি। মানে ওইখান থেকে সে পূর্ণাঙ্গ হওয়া পর্যন্ত যতদিন সময় লাগে সব একটা সার্কেলের মধ্যে লেখা আছে, কতদিন বয়স, কতদিন পর সে একটা পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপান্তরিত হয়, এবং কতদিন পর্যন্ত সে ক্যাটারপিলার থাকে, কতদিন পর্যন্ত সে বিচ্ছুতে ক্যাটারপিলার থেকে একটা মানে লোমওয়ালা বিচ্ছুতে লোম, ওদের লোম তৈরি হয় কখন, ওইটা একটা থাকবে, একটা ধাপ, মানে ধাপে 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 একটা স্টেজ বারবার পার হয়ে সে একটা স্টেজে যায়। এটা তুমি কোথায়, তুমি সায়েন্স পড়েছো, এখন তুমি সায়েন্সের জন্য ওখানে গেছো। এবার তুমি বললা যে তুমি একটা ঐতিহাসিক প্লেসের বর্ণনা দিতে চাচ্ছ। এখন ঐতিহাসিক প্লেসের বর্ণনা তুমি কিভাবে দিবে? তুমি বইয়ে পড়েছো শালবন বিহার সম্পর্কে, ময়নামতি বিহার সম্পর্কে, সাত গম্বুজ মসজিদ সম্পর্কে। এখন তোমার প্র্যাকটিক্যাল নলেজ নেই, তুমি এখন চিঠি বা রচনায় বন্ধুকে বর্ণনা দিচ্ছ একটা ঐতিহাসিক প্লেসের। এখন তুমি ওখানে যদি যাও, তুমি এবার বললে যে না, তোমার বাবাকে বললে বাবা আমি যাব, মানে এইসব জায়গাতে আমি কখনো যাইনি, বা স্কুল থেকে তো গেল ময়নামতি বিহারে, শালবন বিহারে, ময়নামতিতে, কুমিল্লাতে, অথবা তোমাকে নিয়ে গেলো সাত গম্বুজ মসজিদে, অথবা তোমাকে নিয়ে গেলো সুন্দরবন। তুমি এইসব জায়গা থেকে, যেমন সুন্দরবনে গেলে ওখানে তুমি ওখানকার জীবন প্রণালী সম্পর্কে একটা নোট করতে পারবে। ওখানে তুমি সুন্দরবন সম্পর্কে লিখতে পারবে জিওগ্রাফিক্যাল চেঞ্জ, যেটা তুমি সায়েন্স এবং বিজিএস এর মাঝামাঝি জায়গায়, বিজিএস ও পাবে এই জিনিসটা, সায়েন্সেও পাবে। তো ওখানে বিভিন্ন উদ্ভিদের নাম, যেমন সুন্দরী, গেওয়া, তা বিভিন্ন ধরনের গাছ আছে, বিভিন্ন প্রাণীর বিলুপ্ত হওয়া, প্রাণীদের সম্পর্কে তুমি পড়েছো, বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা পুরোপুরি পর্যবেক্ষণ করার জন্য তুমি সুন্দরবনে যাচ্ছ। সুন্দরবনে কি ধরনের প্রাণী ছিল আগে, কি ধরনের প্রাণী বিলুপ্ত হচ্ছে, বর্তমানে কি কি প্রাণী আছে, এটা সম্পর্কে তুমি জানতে পারলে। আবার তুমি জানতে পারলে যে ওখানকার মৌমাছিদের থেকে মধু সংগ্রহ, যে মৌচাক থেকে যে মধু সংগ্রহের ব্যাপারটা, ওই মৌয়ালরা কিভাবে এটা করে, তাদের লাইফের রিস্কটা কেমন। তারপর দেখবেন যে ওখানে চিত্রা হরিণ আছে, অনেক সুন্দর সুন্দর চিত্রা হরিণ গুলো মারা নিষেধ, বাংলাদেশের আইনে মারা নিষেধ, কিন্তু ওখানে অবৈধভাবে অনেক চিত্রা হরিণকে মানুষ মেরে মেরে ওগুলো পাচার করে দিচ্ছে, বা ইন্ডিয়াতে পাচার করছে, পার্শ্ববর্তী দেশ অথবা মিয়ানমারে পাচার করছে, মানে বিভিন্নভাবে ওরা পাচার করছে। অথবা পাহাড়ি অঞ্চলে যে সকল মানুষ আছে ওরা পাচার করে নিজেরা এগুলো বিক্রি করে খায়। তো এইসব ওই জায়গাতেও প্রশাসন পৌঁছাতে পারে না, বা গেলেও ওরা প্রশাসন নিজেগুলোর সাথে জড়িত থাকে। মনে করো সরকারি কর্মকাণ্ডে যে জড়িত আছে, সে বলে যে আমার জন্য একটা হরিণ ধরে নিয়ে আনো। এখন ওই এলাকায় যারা আছে ওরা একদম হরিণ কিনে ওই প্রশাসনিক বা সরকারি কর্মকর্তার কাছে বিক্রি করে দিল। সেও হরিণের মাংস কেনা খেতে যায়, তো সেও চুরি করে বিক্রি করে খাচ্ছে। আবার ওখানে দেখতে পাবে যে চিত্রা হরিণকে মানুষ ওখানে কি করছে, চাষাবাদ করছে, চিত্রা হরিণের চাষাবাদ করছে, একটা ফার্ম আছে, চিত্রা হরিণের ফার্মও দেখতে পাবে ওখানে তুমি। এইসব বিষয় ওখানে আছে। অর্থাৎ তুমি শিক্ষার উদ্দেশ্যে গেলে, যেমন তুমি এবার কোথায় গেলে, তুমি যখন সাত গম্বুজ মসজিদে গেলে, সাত গম্বুজ মসজিদ সম্পর্কে তুমি অনেক করেছো, ঠিক আছে? তো ওখানে যখন তুমি সুন্দরবনের পাশে সাত গম্বুজ মসজিদ গেলে, হিস্টোরিক্যাল প্লেস, এটা হচ্ছে ঐতিহাসিক প্লেস। তোমার ওখানে দেখবে যে একটা মাজার আছে, সাত গম্বুজ মসজিদের পাশেই একটা মাজার, সাত গম্বুজ হচ্ছে মাজারকে ঘিরে এই মসজিদটা। এখানে ৭৭টা কতটা ৮০টা না ৭৭টা গম্বুজ আছে, কিন্তু বলা হয় ষাট গম্বুজ মসজিদ। আসলে কিন্তু গম্বুজ ৭টা না, গম্বুজ হচ্ছে ৮০টা নাকি ৭৭টা মেবি, তোমরা একটু গেলে বুঝতে পারবে। তারপর ওখানে একটা দিঘি আছে, দিঘিতে অনেকগুলো কুমির আছে, কুমিরকে মানুষ বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়। আমি নিজে গিয়েছিলাম ছোটবেলায়, ইভেন এরকম কুসংস্কারের মধ্যে ছিলাম, আমাকে ওই কুমিরের গায়ে আমি হাত দিয়ে ধরেছি, বুঝতে পেরেছি কিনা, কুমিরের গায়ে হাত দিয়ে ধরেছি, আমাকে ওখানে গোসলও করিয়েছে আমার মা বাবা। তখন ওদের মধ্যে যে কালচারটা ছিল, এখন হয়তো এগুলো থেকে আমরা দূরে থাকি, এইসব জিনিসকে বিলিভ করি না। এখন এটা হচ্ছে ধর্মীয় বিষয়, যার ধর্মীয় বিষয় যে যেরকম পছন্দ, কেউ মাজার ভক্ত আছে, কেউ মাজার বিশ্বাস করে না। এটা হচ্ছে মানুষের ধর্মীয় বা মানুষের নিজস্ব মেন্টালিটি। একসময় আমি ওরকম যেতাম, একসময় বাজিদ বোস্তামি মাজারও গিয়েছিলাম, সেখানের অবস্থা দেখেছিলাম। একসময় আমি কি বলে সাত গম্বুজ মসজিদে গিয়েছি যখন, আমি তখন খুব ছোট। আমার এখনো মনে পড়ে কুমিরের গায়ে আমি হাত ধুয়ে আদর করতেছিলাম, কুমির হা করে বসেছিল, কিছু করে নাই আমাকে, ছোট আমি তখন। এই কিছুদিন আগে ৫-৬ বছর আগের ঘটনা, কোন এক মানুষকে নাকি ওখানে একটা কুমির খেয়ে ফেলেছে। ও হয়তো ক্ষুধার্ত ছিল, হ্যাঁ ক্ষুধার্ত ছিল, মানুষ বুঝতে পারেনি। কারণ হচ্ছে কি জানো, ওখানে একটা মুরগি ফেলে একটা মুরগি ১০-১২ বিক্রি হচ্ছে।
মুরগিটা ফেলে, একজনে কিনে কি করে মুরগিটাকে দেয় কুমিরের জন্য, মুরগিটা আবার লাফিয়ে উঠে যায়, আরেকজন ওখানে কিছু দালাল থাকে, ওরা কি করে ওগুলা ধরে ফেলে, ধরে আবার বিক্রি করে দেয়, মানে বিক্রেতার কাছে বিক্রি করে দেয়, আর বিক্রেতারা আবার ক্রেতাদের কাছে বিক্রি করে, মানে একটা মুরগি হয়তো 10 বারে বিক্রি হয়, এরকমও দেখা যায়। ওই কুমির ওখানে ওরা কুমিররা বেশিরভাগ সময় ইয়া থাকে, পেট ভরা থাকে, ওরা খায় না। কিন্তু এখন বর্তমানে এরকম বিক্রি করতে করতে দেখা যায় কুমিরদের খাবারও ঠিক মতো ওদেরকে দিচ্ছে না, যার কারণে ওই যে মানুষ একটার প্রতি আক্রমণ করেছিল। এটা 5-6 বছর আগের ঘটনা। তো এই ঘটনার কথা শুনে আমি কিন্তু ভয় পেয়েছিলাম, ভাই আমি তো তাহলে মৃত্যুর মুখ থেকে উঠে আসি যখন আমি কুমিরটাকে ধরেছিলাম। তার মানে দেখো শিক্ষা সফর হচ্ছে এমন ধরনের সফর যেখানে আনন্দ আছে প্লাস আমার শিক্ষা অর্জন হবে। বুঝতে পেরেছি কিনা? শিক্ষা সফর হচ্ছে আনন্দের মধ্যে দিয়ে আমার শিক্ষা অর্জিত হবে। ক্লিয়ার? সবাই আছো নাকি? আমার মনে হয় যে সবাই মাঝে মধ্যে ওয়াজিয়া হ্যাঁ স্যার, আসি। সবাই রেসপন্স করবে। ওয়াজিয়া আছো ক্লাসে? ওয়াজিয়া ক্লাসে আছে? আমার মনে হয় ঘুমিয়ে গেছে। এরপরে দেখো 2 নাম্বার পয়েন্ট সবচেয়ে বেশি রিলেটেড, যেটা তোমরা ভুল বুঝে থাকো যে বনভোজন ও শিক্ষা সফর একই না। এখানে বনভোজন ও শিক্ষা সফরের পার্থক্য এবং সম্পর্কের কথা বলা হচ্ছে। বনভোজন আমরা ইংরেজিতে বলি পিকনিককে, পিকনিকের বাংলা শব্দ হচ্ছে বনভোজন, আর স্টাডি ট্যুরের বাংলা শব্দ হচ্ছে শিক্ষা সফর। বনভোজন এবং শিক্ষা সফর দুইটাই কিন্তু আনন্দের জন্য করা হয়, দুই জায়গায় আমরা মজা করি, দুই জায়গায় আমাদের খাবার দাবারের ব্যবস্থা থাকে। শিক্ষা সফর এটা হচ্ছে সম্পর্ক। বনভোজন এবং শিক্ষা সফরের মধ্যে সম্পর্কটা কি? দুইটার মধ্যে মিল হচ্ছে কোথায়? দুইটাতে আমরা আনন্দ করি, দুইটাতে আমরা খাবার দাবার খাই, দুইটাতে আমরা কি করি? খেলাধুলা করি, ঠিক না? দুইটাতে এটা পালন করা হয়। কিন্তু বনভোজনের শিক্ষাটা হয় না, শিক্ষা সফরের মধ্যে মূল ভিত্তি থাকে আমাদের শিক্ষা অর্জন। বনভোজনটা আমি কোন একটা বনে গিয়ে রান্না বান্না করে খেলাম, ঘুরলাম টুরলাম, শেষ, মানে বনে যেতে এরকম না। বনভোজনটা করা হয় নেচারের মধ্যে, নেচার বাধ্যতামূলক, নেচারের মধ্যে যাওয়াটা বাধ্যতামূলক থাকে, প্রকৃতির মধ্যে যাওয়াটা, প্রকৃতির মধ্যে কি আমি পিকনিক করছি, এটা হচ্ছে বনভোজনের একটা মানে বৈশিষ্ট্য। আর শিক্ষা সফর বৈশিষ্ট্য আমাকে নেচারের মধ্যেও যেতে হবে এমনটা না, আমি কোন একটা জাদুঘরে গেলাম স্টাডি ট্যুরের উদ্দেশ্যে, আমি একটা জাদুঘর দেখতে গেলাম, ওখান থেকে তথ্য নিলাম, আমি একটা ঐতিহাসিক প্লেসে গেলাম, ঠিক আছে, আমি একটা তেল কারখানায় গেলাম, সেখানে তেল কিভাবে তৈরি হয়, সেখানে তেলগুলো কিভাবে পরিশোধিত হয়, সয়া বীজ থেকে কিভাবে আমি নিজে গিয়েছি, যেমন মোস্তফা ওয়েল ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সয়া বীজ থেকে কিভাবে সয়াবিন তেল উৎপন্ন হয় এবং কিভাবে এটা পরিশোধিত হয়, কয়টা ধাপ পার হতে হয়, এবং সর্বশেষ ধাপের যে তেলটা এবং শুরুর যে তেলটা, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সয়াবীজের তেল, সয়াবীজ যখন তেলে পরিণত হয় তখন প্রথম দিকে কিন্তু সয়াবীজের তেলটাকে তোমার কাছে সরিষার তেল মনে হবে, একদম সয়াবীজ থেকে ভাঙলে প্রথম বের হবে যে সরিষার তেলের মতো দেখতে, সরিষার তেল। এটাকে পরিশোধন করে 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 কালারটাকে যত বেশি ফ্রেশ কালার পাবে ততই সয়াবিনটা উত্তম, মানে উত্তম তেল। সয়াবিন তেলের দাম বাড়ে কিন্তু সয়াবিনটাকে যত বেশি পরিশোধন করে, আর যত বেশি পরিশোধন হবে সয়াবিন তেলটা তত বেশি পিউরিফাই, মানে তত বেশি কালারটা কমে আসবে, তত বেশি হালকা কালার হবে, দেখবে যে গাঢ় কালার। কিছু সয়াবিন তেলের দাম কম, মানে আমরা ওখানে গিয়ে বুঝতে পেরেছি, ওদের থেকে জিজ্ঞেস করেছি সয়াবিন তেলের দাম কখনো কম হয় কখনো বেশি হয়, কোন তেল দাম বেশি কোন তেল কম, তখন ওরা বুঝিয়ে দিল যে সয়াবিন তেল যখন পিউরিফাই, আমরা ধরেন 5 বার পিউরিফাই করে যেটা পেয়েছি, আরেকজন পিউরিফাই করেছে 4 বার, যে 4 বার পিউরিফাই করেছে তার খরচ কম পড়েছে, ফলে সে একটু কম দামে বিক্রি করতে পারছে, যে 5 বার পিউরিফাই করেছে তার খরচটা বেশি পড়েছে, সে একটু খরচ বেশি রাখবে। বুঝতে পেরেছো? অর্থাৎ সয়াবিন তেলের কালারটা দেখে তুমি বুঝতে পারবে এটা পিউরিফাই করা কতটুকু হয়েছে। কিছু দেখবে যে লালচে সয়াবিন তেল, কিছু দেখবে যে লাল ভাব মারে, কিছু হলুদ ভাব বেশি, এগুলা কিন্তু পিউরিফাই ভালো করে হয় না। আর যেগুলো দেখবে একটু সাদাতে ভাব, মানে কালারটা একদম হালকা হালকা কালার, যত বেশি দেখবা সয়াবিন তেলটা তত বেশি পিউরিফাই। বুঝতে পেরেছো কিনা? আমি নিজে বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। এখন দেখো আমরা শিক্ষা সফর উদ্দেশ্যে আমি একটা প্রতিষ্ঠানও যেতে পারি, ঠিক আছে, একটা কোন ন্যাচারাল জায়গাও যেতে পারে। আমি ইয়াতে গেলাম, ধরো আমি টেকনাফ সেন্ট মার্টিন গেলাম, সেখানে গিয়ে আমি দেখলাম যে প্রবাল দ্বীপ থেকে যে প্রবাল দ্বীপের প্রবালগুলো আছে, প্রবালগুলো আসলে যে জীবন্ত কিভাবে বুঝবো, কিভাবে শ্যাওলা থেকে একটা প্রবালের জন্ম হয়, প্রবালটা কিভাবে আস্তে আস্তে বড় হতে থাকে, শিলা পাথর, মানে একটা পাথরেরও জীবন থাকতে পারে, এটা আমরা প্রমাণ পাই কোথায়? সেন্ট মার্টিন গেলে। সেন্ট মার্টিন গিয়ে তুমি দেখো পাথরের একদম প্রাইমারি রূপ, যেটা একদম নরম তুলতুলে শ্যাওলা, ওই শ্যাওলাটাই কি করে এক সময় কিসে পরিণত হয়, ওই ছত্রাক বা শ্যাওলাটা একসময় কিসে পরিণত হয়, আস্তে আস্তে ধাপে ধাপে লবণাক্ত পানির সংস্পর্শে সেটা আস্তে আস্তে পাথরে পরিণত হয়।
এবং ওই পাথরটা যতদিন জীবিত থাকে ততদিন আস্তে আস্তে বড় হতে থাকে। পাথরটা যখন মারা যায় তখন একটু কালচে ভাব চলে আসে, নতুবা এটা সাদা থাকে। পাথরটা যতদিন সাদা থাকবে ততদিন এটা ধারালো থাকবে, আর কি থাকবে, ধারালো থাকবে এবং সাদা চকচকে একটা সতেজ ভাব থাকে। আর যখন পাথরটা মারা যায়, পাথরটা যখন মৃত পাথর হয় তখন এটা কি হয়, পাথরটার মধ্যে একটা ভোঁতা ভাব চলে আসে এবং একটা কালচে ভাব চলে আসে। এটা আমি ওখানে গিয়ে বাস্তব পেয়েছি এবং ওখানে আমি গবেষণা করেছি অনেক। মানে ২ দিন ছিলাম, ২ দিন অনেক গবেষণা করে বুঝতে পেরেছি, বা এলাকার মানুষের সাথে দেখেছি, ওরা দেখে বলল যে এটা মরা পাথর, এটা জীবিত পাথর। বুঝতে পেরেছি কিনা? আমি ওখান থেকে কিছু পাথর, ছোট, ছোট নুড়ি পাথর এনেছি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ বনভোজন ও শিক্ষা সফরের মধ্যে পার্থক্য হচ্ছে, বনভোজন আমরা সেন্ট মার্টিনেও বনভোজন করতে পারি। সেন্ট মার্টিনে আমি যদি শুধু ঘোরাফেরা করে খেয়ে দিয়ে চলে আসলাম, এটা আমার বনভোজন হয়েছে। ঠিক আছে? আর আমি যখন সেন্ট মার্টিনে গিয়ে খাবার-দাবার হলো, আমি ভ্রমণ করলাম, ওইখানকার জীবন প্রণালী, মানুষের জীবন প্রণালী নোট করলাম। আমি একটা নোটও রাখলাম যে মানুষের জীবন প্রণালী কেমন, কিভাবে মানুষ জীবিকা পালন করছে। অর্থাৎ মানুষ কখন চাষাবাদ করছে, কখন মনে করো শীতকালে মানুষের জীবিকা হয় যে এই ভ্রমণকারী মানুষদের সেবা। আর শীতের পর গ্রীষ্মকাল বা বর্ষাকাল আসে তখন তারা কি করে? আমি এটাও জেনেছি কিন্তু বর্ষাকাল হলে ওরা কি করে? ওরা হয় এই এলাকা থেকে চলে যায়, বাইরে গিয়ে ওরা বিজনেস করে অথবা মাছ ধরায় ব্যস্ত থাকে। ওই সময় ওরা কখন ওই সময় ইয়ারা থাকে না, টুরিস্টরা থাকে না। তখন ওরা ওদের চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে। তখন ওরা মৎস্য শিকারে ব্যস্ত থাকে। জীবিকা থাকে ওদের, ওদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য শিকার। সেন্ট মার্টিন মানুষের। তো এইসব বিষয়গুলো আমি এখানে অবজার্ভ করেছি। তারপরে নোট নিয়েছি ওখানে খাবারের যে বিষয়টা, মানুষ ওখানে বিল্ডিং ঘর খুব কম। বেশিরভাগ হচ্ছে কটেজ। বেশিরভাগ হচ্ছে কটেজ। স্বল্প দামে, যেখানে তুমি কক্সবাজারে মনে করো আমরা যখন একটা হোটেলে উঠতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে, তখন হোটেল ভাড়া অনেক বেশি। কিন্তু ওখানে কটেজের ভাড়া খুব কম। আর ওখানে সেফটি কক্সবাজার চাইতে ভালো, অনেক ভালো। আর ওখানে মানুষগুলো ধর্মপ্রাণ। অধিকাংশ মানুষই মানে ওখানে 95 or 96% মানুষ হচ্ছে মুসলিম। তবে সবাই ধর্মপ্রাণ এবং খুব সরল সাদা জীবনযাপন করে। ওইখানে তোমার হাইজ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিরকম, তুমি ধরো রুমে রেখে চলে গেছো, রুমে জানালা খোলা আছে, নিয়ে যাবে, শেষ। কিন্তু তোমাকে কেউ ধরে হাইজ্যাক করবে বা অস্ত্র ধরে কিছু নিয়ে যাবে, এরকম কিছু হবে না। ঠিক আছে? ওইখানে ওই ধরনের সিকিউরিটি আছে। জায়গাটা ছোট, তো কেউ এসে তোমাকে হাইজ্যাক করে চলে যেতে পারবে না। ওইখানে থাকবে, ওই এলাকাতে খুঁজে বের করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তারপরে ছেড়া দ্বীপে যেতে পারবে। ছেড়া দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন থেকে একটু দূরে। ওইখানকার পরিবেশ অন্যরকম। ওইটার একটা জীবন প্রণালী তুমি তুলে ধরলে। ছেড়া দ্বীপটা শুকনো মৌসুমে সেন্ট মার্টিনের সাথে লেগে যায়। তুমি মানে মাঠ হেঁটে হেঁটে কি বলে, মাঠ স্থলপথে হেঁটে তুমি কি করতে পারবা, বা সাইকেল চালিয়ে তুমি ছেড়া দ্বীপে যেতে পারবে সেন্ট মার্টিন থেকে। কিন্তু যখন একটু পানি চলে আসে, জোয়ার চলে আসে, তখন কিন্তু আবার তোমাকে বোটে করে যেতে হবে ছেড়া দ্বীপে। বুঝতে পেরেছো কিনা? এমনি বেশিরভাগ মানুষ বোটে করে যায়, কারণ সাইকেলে করে গেলে, শুকনো মৌসুমে সাইকেলে করে গেলেও ওইটা কি হয়, একটু দূরে হয়ে যায়। একা একা হলে যাওয়া যায়, মানুষ বেশি হলে একটু বোটে করে যায়। বেশিরভাগ মানুষ ওখানে স্পিড বোট বা বড় ধরনের ট্রলার আছে, তখন ছেড়া দ্বীপে চলে যায়। ঠিক আছে? তবে ছেড়া দ্বীপে একা যাওয়া রিস্ক, সঙ্গে মানুষ যাওয়া ভালো। এবার দেখো, বনভোজনের শিক্ষা সফরের পার্থক্য আমরা বুঝতে পেরেছি। বনভোজন হচ্ছে শুধুমাত্র আনন্দের জন্য। আমাদের ক্লাস টাইম শেষ তো। আরেকটা ক্লাস আছে তোমাদের এখন? আচ্ছা, আমরা 2টা পয়েন্ট আছে আমাদের, 2 মিনিট শিক্ষা সফরের মাধ্যমে বাস্তবধর্মী জ্ঞান অর্জনের সুবিধা। অর্থাৎ আমরা শিক্ষা সফর, বনভোজনে যে জ্ঞানটা পাচ্ছি না, আমরা কিন্তু শিক্ষা সফরের মধ্যে দিয়ে বাস্তবধর্মী প্র্যাকটিক্যাল নলেজটা পাচ্ছি। যে আমি বললাম সায়েন্স পড়ে আমি যখন প্রজাপতি সম্পর্কে জানলাম, তখন আমি ভ্রমণে গেলাম, আমি বাটারফ্লাই পার্কে গিয়ে ওই একটা জীবন চিত্র পেলাম। আমি তেল সম্পর্কে, তেলকে পরিশোধন করে কিভাবে, কেমিস্ট্রি পড়লাম। কেমিস্ট্রি পড়ে আমি কি করলাম, সরাসরি একটা তেল ফ্যাক্টরিতে চলে গেলাম স্টাডি ট্যুরে। তো স্টাডি ট্যুর আমার স্কুল থেকেই গেলাম। তারপরে দেখা গেল এই স্টাডি ট্যুরে আমরা ওখান থেকে আসার পরে আমি ওই সম্পর্কে জানলাম। আমি প্রবাল দ্বীপ সম্পর্কে শুনলাম, তো প্রবাল সম্পর্কে জানা হয়ে গেল আমার। আমি যখন স্টাডি ট্যুর সেন্ট মার্টিন গেলাম, তার মানে আমি থিওরিক্যাল যে প্রবাল দ্বীপ বলেছে জীবন্ত পাথর, হ্যাঁ, আমরা প্রথমে জীবন্ত পাথর শুনলে অবাক হয়ে যাই। যখন আমি প্রবাল দ্বীপে যাব, যখন আমি বাস্তবে দেখবো, তখন আমার আইডিয়াটা, আমার ওই অবিশ্বাসটা বিশ্বাসে পরিণত হবে, যে একটা শ্যাওলা, নরদুর্দুলের শ্যাওলা কিভাবে পাথর হয়, ওটা আমি বাস্তব ওখানে দেখতে পাবো। বুঝতে পেরেছি কি না? ওটা প্রাইমারি লেভেল এবং চূড়ান্ত লেভেল, এবং মৃত পাথর, জীবিত পাথর চিনতে পারবো আমি। মানে এটা বাস্তব ধর্মের জ্ঞানের সুবিধা। অর্থাৎ এর ফলে তুমি যে সুবিধাটা পাচ্ছ, তুমি একটা পাথর দেখলে বুঝতে পারবে কোনটা জীবিত পাথর, কোনটা মৃত পাথর। অর্থাৎ সেন্ট মার্টিনের পাথরগুলো কোনটা জীবিত, কোনটা মৃত, তুমি দেখলে বুঝতে পারবে যদি তুমি সেখানে গিয়ে অবজার্ভ করো। ঠিক আছে? মানুষের কাছে জিজ্ঞাসা করো।
সেখানকার জীবন প্রণালী জানো। তুমি তেল দেখলে বুঝতে পারবে। দেখো সুবিধা কি, আমি সয়াবিন তেল দেখলে বুঝতে পারবো কোনটা পিউরিফিকেশন বেশি আর কোনটা কম। বুঝতে পেরেছো? তারপরে বাটারফ্লাই কিভাবে সার্কেলটা হয়ে ওরা কিভাবে পূর্ণাঙ্গ বাটারফ্লাইতে পরিণত হয়েছে, কেন সুন্দরবনের প্রাণীগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, হরিণগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। আমার ফোন বন্ধ হয়ে যাচ্ছে এখনই, আমি লিভ করছি। লাস্ট পয়েন্ট শিক্ষা সফর এখন বন্ধ সম্পর্কে। হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধ হয়ে গেলে চলে যাবে, সমস্যা নাই, কিন্তু বন্ধ হওয়া পর্যন্ত থাকো। শিক্ষা সফর সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বা অনীহার কারণ। দেখো আমাদের অধিকাংশ শিক্ষার্থী কি করে, বনভোজন পছন্দ করে। তারা যখন স্টাডি ট্যুর ওখানে যাবো, ফ্যাক্টরিতে গিয়ে আমি কি করব, কোন প্রাকৃতিক জায়গা হলে ভালো হতো, ঠিক না? যে আমি ওই সিইউ তে গিয়ে কি করবো, সিইউ তে দেখার কিছু নাই। আমি আইআইসি তে গিয়ে কি করব, আমি বাটারফ্লাই পার্কে অনেকবার গেছি, বাটারফ্লাই পার্কে গিয়ে কি করবো, ওটা ছোট একটা জায়গা, তার চেয়ে বরং কক্সবাজার গেলে ভালো হতো। এই ধরনের মেন্টালিটি থাকে, ঠিক না? অনীহার কাজ হচ্ছে কি, আমি ওখানে গেলে কি শিখবো, মানে আমার ওখানে গিয়ে আমি পারবো না, বা আমি শিখতে হবে, শিখতে আবার পড়ালেখা, ওদের একটা অনীহা কাজ করে এটা। কিন্তু দেখো অধিকাংশ স্টুডেন্ট আগ্রহী থাকে। যেমন তুমি হিস্টোরিক্যাল প্লেস একটা ময়নামতিতে গেলে তোমার প্রথমে ভালো লাগবে না, কিন্তু ওখানে হিস্টোরিক্যাল প্লেস, তুমি হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ওখানে শালবন বিহারে অনেক তথ্য আছে যেগুলো তুমি লিখে নোট করতে পারবে, কিন্তু প্রথমে তোমার বোরিং লাগবে, কিন্তু অনেকে ওখানে যেতে চাইবে না। এটা অনীহার কারণ হচ্ছে ওই স্থানটা অনেকের ভালো লাগবে না বনভোজনের জন্য। মানে যাদের বনভোজন মেন্টালিটি থাকে তারা কিন্তু হিস্টোরিক্যাল প্লেসে গেলে শিক্ষা সফর হিসেবে ওরা অনীহা প্রকাশ করে না, আমি যাবো না। এই জন্য অনেকে আবার যাইতে চায় না, ঠিক আছে, যেতে চায় না। তো এইসব কারণে শিক্ষার্থীদের মধ্যে অনীহা দেখা যায় শিক্ষা সফরের প্রতি, যে আমি শিক্ষা সফরে যাবো, অমুক জায়গায় যাবো, ওখান থেকে আবার তেল ফ্যাক্টরিতে গিয়ে তেল কিভাবে সংশোধন, এগুলো দেখার কি আছে? একটা বনভোজন গেলে কি হতো, আমি যদি বান্দরবান গিয়ে ঘুরে আসতাম তাহলে ভালো হতো। এখন ওখানে গিয়ে আবার লিখে আবার নোট করা, এগুলো ঝামেলা। ওইসব কারণে শিক্ষার্থীদের মধ্যে অনীহা বা অনাগ্রহ দেখা দেয়, কিন্তু আগ্রহের পরিমাণটা বেশি। অধিকাংশ কিন্তু আগ্রহী স্টুডেন্ট, যে ওরা ওখানে গিয়ে প্র্যাকটিক্যাল নলেজটা পেলো বাটারফ্লাই বা ফ্লাই সম্পর্কে। কারণ ওখানে গিয়ে তুমি একসাথে আনন্দ করলে, মজা করলে, খাবার দাবার খেলে, খেলাধুলা করলে, শিক্ষকদের সাথে একটা আন্তরিক সম্পর্ক হলো তোমার শিক্ষার মধ্য দিয়ে। তোমাকে শিক্ষকরা বিশ্লেষণ করে, এই দেখো এই জিনিসটা এই জন্য হয়, এই জিনিসটা এই জন্য হয়। বিজনেস টিচার বিজনেস টপিক গুলো বুঝিয়ে দিল, সায়েন্স টিচার সায়েন্সের টপিক গুলো বলছে এটা এই কারণে হচ্ছে, ঠিক আছে। তোমার লিটারেচার টিচার তোমাকে সৌন্দর্যটাকে দেখাবে, যে বাংলা টিচার বলতে দেখো প্রকৃতিটা কত সুন্দর, এখানে কি মানে প্রত্যেকটা টিচার তার জায়গা থেকে প্রকৃতিটাকে তার সাবজেক্টের সাথে রিলেট করে তোমাকে একটা শিক্ষণীয় ভ্রমণ করে তুলে দিবে। খুবই মজার একটা ভ্রমণ হয় শিক্ষা সফরটা, যদি তোমরা বুঝতে পারো, ঠিক আছে। সবাই এটা যারা বুঝোনি, তারপরে শিক্ষা সফরের প্রয়োজন, কেন শিক্ষা সফর প্রয়োজন এই জিনিসটা লিখবে। কারণ শিক্ষা সফরের মধ্যে দিয়ে আমরা তাত্ত্বিক জ্ঞান থেকে বের হয়ে এসে বাস্তব জ্ঞানের দিকে আমরা কি করি, ধাবিত হই, এবং এই জ্ঞানটা আমাদের মধ্যে সারা জীবন থেকে যায়। তাত্ত্বিক জ্ঞান আমাদের মধ্যে বেশি দিন থাকে না, কিন্তু বাস্তব জীবনে অর্জিত জ্ঞান আমরা কি করতে পারি, মেমোরাইজ করতে না, আমাদের মস্তিষ্কে অটোমেটিক্যালি এটা কি হয়ে যায়, জায়গা করে নেয়। ফলে যে কোনো বিষয়ে আমরা কি করি, বাস্তব জ্ঞান অর্জন করলে সেটা আমরা লিখতে পারি। তারপরে সর্বশেষ পয়েন্ট হচ্ছে শিক্ষা সফর সম্পর্কে তোমার মতামত। এই মতামতটা তোমরা নিজে দিবে, যে শিক্ষা সফর সম্পর্কে তোমার পজিটিভ বা নেগেটিভ মেন্টালিটি, বা পজিটিভ মতামত থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ, দুইটাই দিবে, ঠিক আছে। দিয়ে তোমার যুক্তিটা দিয়ে তুমি শেষ করবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। ক্লাস শেষে আমি এই ভিডিওটা এখানে আপলোড করে দিব, তোমরা টেনশন করার দরকার নেই, ঠিক আছে।